আর শেষ করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করতে চাই, কারণ তোমরা জানো যে আগামী 9 তারিখ পর্যন্ত ক্লাস হবে। তার মধ্যে আজকেই তোমাদের সাথে ক্লাস, 9 তারিখের মধ্যে একটা ক্লাস তোমাদের সাথে আমার সোমবারে, এটা এই কারণে এই চ্যাপ্টারটা অন্তত শেষ করতে চাই। তোমরা ম্যারাথন আর কি, আমি রিডিং করে যাব, এটা তোমরা মনোযোগ সহকারে শুনবে, কোনো কথা বলো না, কেউ স্ক্রিনে আঁকাআঁকি করো না। তো সকলকে শুভেচ্ছা। আমি এখন শুরু করব যুক্তফ্রন্ট সরকার, সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং পরবর্তী পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য ও পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে একটু শুনবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমরা অবশ্যই এটাকে ক্যাচ আপ করবে, মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো আমি শুরু করি। 1954 সালের 3 এপ্রিল যুক্তফ্রন্টভুক্ত কৃষক শ্রমিক পার্টির নেতা একে ফজলুল হক মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতায় আসে 1954 সালের 3 এপ্রিল। মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা একে ফজলুল হক, কৃষক শ্রমিক পার্টির নেতা, এবং যুক্তফ্রন্ট সরকার মাত্র 56 দিন ক্ষমতায় ছিল। পাকিস্তান সরকার পূর্ব বাংলার যুক্তফ্রন্ট সরকারকে মনে প্রাণে গ্রহণ করতে পারেনি। তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। আদমজি পাটকল ও কর্ণফুলী কাগজের কলে বাঙালি অবাঙালি দাঙ্গাকে অজুহাত হিসাবে দাঁড় করিয়ে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ 1954 সালের 30 মে যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করে। পাকিস্তান সরকারের ইন্ধনে ওই দাঙ্গা হয়েছিল। শেরে বাংলা একে ফজলুল হককে গৃহবন্দী করা হয়। শেখ মুজিবুর রহমান সহ 3000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এর মাধ্যমে পূর্ব বাংলার প্রতি পাকিস্তান শাসক গোষ্ঠীর চরম বৈরী মনোভাব প্রকাশ পায়। পূর্ব বাংলায় পাকিস্তানের অরাজক শাসন পর্ব শুরু হয়। কেন্দ্র এবং প্রদেশে ঘন ঘন সরকার পরিবর্তন হতে থাকে। দেশ সামরিক শাসনের বেড়াজলে আবদ্ধ হয়। এর পরের টপিক আমাদের সামরিক শাসন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। পশ্চিম পাকিস্তান ভিত্তিক সামরিক বেসামরিক শাসক গোষ্ঠীর অশুভ তৎপরতার ফলে সংসদ ও সরকার কার্যকর ভূমিকায় থাকেনি। ষড়যন্ত্রকারী গোষ্ঠী ক্ষমতা দখলের সুযোগে অপেক্ষায় ছিল। পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে পরস্পর বিরোধী এমএলএদের মধ্যে মারামারির মতো এক অপ্রীতিকর ঘটনাও ঘটে। এতে ডেপুটি স্পিকার শাহিদ আলী গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান। এরই সুযোগ নিয়ে 1958 সালের 7 অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন। তিনি দায়িত্ব নিয়ে যেসব পদক্ষেপ গ্রহণ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1 নম্বর 1956 সালের সংবিধান বাতিল, 2 কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া, 3 রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা, 4 শেখ মুজিব সহ বেশ কজন রাজনৈতিক নেতাকে জেলে প্রেরণ, 5 মৌলিক অধিকার কেড়ে নেওয়া। এরপরে আমরা স্যার প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়া মানে কি? প্রাদেশিক পরিষদ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় তোমরা জানো যে কেন্দ্রে একটা সরকার থাকে এবং প্রত্যেক প্রদেশে একটি সরকার থাকে। প্রদেশের যে সরকার থাকে, যেমন ভারত পাশের দেশ, তাদের 29টা রাজ্য বা টেরিটরি সরকার ঘোষিত রয়েছে। এর মধ্যে আরো 2টা বেড়েছে, 31টা হয়ে গেছে, 30টা হয়ে গেছে। এখন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এটা একটা প্রদেশ, এই প্রদেশেও একটা পরিষদ রয়েছে। প্রদেশে যারা পরিষদ তাদেরকে এমএলএ বলে, এবং এদের যারা নির্বাচিত হন এই প্রাদেশিক পরিষদে, তাদের নিয়ে প্রাদেশিক পরিষদ গঠিত হয়। আমার কথা এখন পরিষ্কার? অর্থাৎ কেন্দ্রে তো একটা ছিলই, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ থাকে। যে কোনো দেশের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট আইন পরিষদ হয়, সেটা কেন্দ্রে। আর প্রদেশে একটি আইন পরিষদ থাকে, তাকে প্রাদেশিক পরিষদ বলা হয়। প্রদেশের উন্নয়ন, প্রদেশের আইন প্রণয়ন,
প্রদেশের কোনো কিছু করা, ডেভেলপমেন্ট মূলক কার্যক্রম করা, সব সিদ্ধান্ত প্রাদেশিক আইন পরিষদের মাধ্যমে হয়ে থাকে। তো তখনও পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্ত, তাই পূর্ব পাকিস্তান নামে একটি প্রদেশ ছিল, পুরো বাংলাদেশকে নিয়ে পূর্ব পাকিস্তান প্রদেশ ছিল। এই প্রদেশে যে সরকার ব্যবস্থা ছিল, যারা একটা সংসদ ছিল, এই সংসদে যারা নির্বাচিত হতেন তারা এই প্রাদেশিক পরিষদে তাদের আইন প্রণয়নের ক্ষমতা ছিল, তারা প্রাদেশিক পরিষদে প্রতিনিধিত্ব করতেন এবং এই প্রাদেশিক পরিষদই ওই প্রদেশের জন্য একজন মুখ্যমন্ত্রী নির্বাচন করে থাকে। আমার কথা পরিষ্কার? হ্যালো হ্যালো জি স্যার। না, এখন যে প্রশ্ন করেছিলে বুঝেছো কি? প্রাদেশিক পরিষদ কি বুঝতে পেরেছো? হ্যালো, আইয়ুব খানের ক্ষমতা দখল। এখন 1958 সালের 27 অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে উৎখাত ও দেশ থেকে বাধ্য করে ক্ষমতা দখল করেন। তিনি নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করে যেসব পদক্ষেপ নেন তা হলো: 1. নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা। 2. পূর্ব ঘোষিত 1959 সালে অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করা। 3. দুর্নীতি ও চোরাচালান দূর করার অঙ্গীকার ব্যক্ত। 4. রাজনৈতিক সামরিক শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে আইয়ুব খান মৌলিক গণতন্ত্র নামে একটি ব্যবস্থা চালু করেন। এ ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান থেকে মোট 40-80 হাজার নির্বাচিত ইউনিয়ন কাউন্সিল সদস্য নিয়ে নির্বাচক মন্ডলী গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের ভোটে রাষ্ট্রপতি, জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়। এটি ছিল পরোক্ষ নির্বাচন পদ্ধতি। 1965 সালে 80 হাজার কাউন্সিল সদস্যের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। সামরিক শাসনের ফলে সকল ক্ষমতা কেন্দ্রীভূত হয় পশ্চিম পাকিস্তানি শাসকদের হাতে। পূর্ব পাকিস্তানের সকল ক্ষেত্রে বৈষম্য চরম আকার ধারণ করতে থাকে। এরপরেই আমরা পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য, পাকিস্তানি শাসক গোষ্ঠীর পূর্ব পাকিস্তানের প্রতি যে বৈষম্য, সেটা নিয়ে, সেই বৈষম্য নিয়ে আলোচনা করব। পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের চেয়ে অগ্রসর ছিল, কিন্তু 1947 সালে পশ্চিম পাকিস্তানি শাসকগণ শাসন শোষণ প্রতিষ্ঠার ফলে পূর্ব পাকিস্তান দ্রুত পিছিয়ে যেতে থাকে। বৃদ্ধি পেতে থাকে দুই অঞ্চলের মধ্যকার বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য, পাকিস্তান সরকারের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব বাংলাতে পশ্চিম পাকিস্তান অনেক বেশি অর্থনৈতিক সুবিধা লাভ করেছিল। 1955-56 থেকে 1959-60 অর্থ বছর পর্যন্ত পূর্ব পাকিস্তান লাভ করেছিল মোট বাজেট বরাদ্দের মাত্র 113,03,80,000 টাকা। অপরদিকে পশ্চিম পাকিস্তান পেয়েছিল 500 কোটি টাকা। একইভাবে 1960-61 থেকে 1964-65 সাল পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 648 কোটি, আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে তা ছিল 22,230 কোটি টাকা। পূর্ব বাংলার পাট, চা, চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহভাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় হতো। ফলে ব্যবসায় বাণিজ্য, শিল্প উৎপাদন, কৃষি সহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চাইতে অনেক গুণ পিছিয়ে পড়ে। এরপরে আমরা প্রশাসনিক বৈষম্য নিয়ে আলোচনা করব। প্রশাসনিক বৈষম্য, পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থায় পূর্ব পাকিস্তানের ভূমিকা ছিল অতি নগণ্য। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য ছিল ব্যাপক। 1966 সালে পাকিস্তান প্রশাসনের চিত্র যা ছিল সেটা তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রেসিডেন্টের সচিবালয় বাঙালি ছিল 19%, পশ্চিম পাকিস্তানি ছিল 81%। দেশ রক্ষা বাঙালি 8.1%,
পশ্চিম পাকিস্তানি 91.9%, শিল্প 25.7%, 74 পশ্চিম পাকিস্তানের ছিল 74.3%, স্বরাষ্ট্র 22.7% বাঙালি, অন্যদিকে 77.3% পশ্চিম পাকিস্তানি, তথ্য 20.1% বাঙালি, 79.9% পশ্চিম পাকিস্তানি, তথ্য বলেছি, শিক্ষা 27.3% বাঙালি, 72.7% পশ্চিম পাকিস্তানি, স্বাস্থ্য 19% এবং 81% পশ্চিম পাকিস্তানি, আইন 35% বাঙালি এবং 65% পশ্চিম পাকিস্তানি, কৃষি 21% বাঙালি এবং 79% হচ্ছে পশ্চিম পাকিস্তানি। এ ছিল আমাদের বৈষম্যের একটি চিত্র। এখন আমরা আলোচনা করব প্রতিরক্ষা ক্ষেত্রে বৈষম্য নিয়ে। পাকিস্তানের সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনীতে বাঙালিদের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে চরম বৈষম্য বিরাজ করেছিল। মোট অফিসারের মাত্র 5% বাঙালি, সাধারণ সৈনিকদের 4%, নৌবাহিনীর উচ্চ পদে 19%, নিম্ন পদে 9%, বিমান বাহিনীর পাইলটদের 11% এবং টেকনিশিয়ানদের 1.7% ছিল বাঙালি। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য। পাকিস্তান সৃষ্টির আগে পূর্ব বাংলা পশ্চিম পাকিস্তানের চেয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় এগিয়ে ছিল। পাকিস্তান সৃষ্টির পর শিক্ষা খাতে বাজেট বরাদ্দে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের দ্বিগুণেরও বেশি বরাদ্দ লাভ করতে থাকে। ফলে পশ্চিম পাকিস্তানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ শিক্ষার জন্য নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সামাজিক বৈষম্য। পাকিস্তানের বৈষম্যমূলক নীতির কারণে পূর্ব পাকিস্তানের মধ্যবিত্তের বিকাশ মন্থর হয়ে পড়ে। বাঙালিরা অর্থনৈতিকভাবে দুর্বল হতে থাকে। উভয় অঞ্চলের মধ্যে বৈষম্য বৃদ্ধি পায়। মানুষ প্রতিবাদ করে, আন্দোলন দানা বেঁধে ওঠে। সামরিক শাসন বিরোধী আন্দোলন। আমরা বৈষম্যগুলো জানলাম, এখন আমরা সামরিক শাসন বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা করব। এই সব বৈষম্য এবং শোষণ, নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে আইয়ুব বিরোধী আন্দোলন খুব অচিরেই দানা বেঁধে ওঠে। আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে 1961 সাল থেকে পূর্ব পাকিস্তানে আন্দোলন শুরু হয়। 1962 সালের জানুয়ারি মাসে বাঙালিদের প্রিয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে গ্রেফতার করা হলে আন্দোলন তীব্র হয়ে ওঠে। এরপর একই বছরের ফেব্রুয়ারি মাসে শেখ মুজিবকে গ্রেফতার করা হলে রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্দোলন আরো বেগবান হয়। 1962 সালে আইয়ুবের প্রস্তাবিত শাসনতন্ত্রের বিরুদ্ধে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠে। ছাত্র সমাজ 15 দফা কর্মসূচি ঘোষণা করে। শিক্ষানীতি বিষয়ক ছাত্রদের আন্দোলন বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। এই সঙ্গে সাংবিধানিক শাসন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ গঠিত হয়। এই সংগঠন আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন গড়ে তোলে। 1965 সালের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলো সামরিক শাসন বিরোধী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাওয়ার সুযোগ পায়। এরপরেই আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমরা এখন আলোচনা করব এই পর্বে। 1965 সালের 6 সেপ্টেম্বর ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ শুরু হয়। মনে রাখবে এটা 1965 সালের 6 সেপ্টেম্বর। এই যুদ্ধ 17 দিন অব্যাহত ছিল। তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণরূপে অরক্ষিত ছিল। বিষয়টি পূর্ব পাকিস্তানের জনগণের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং বৈষম্যমূলক মনে হয়েছিল। এ সময় ইসলাম বিপন্ন রবীন্দ্রসঙ্গীতকে হিন্দু সংস্কৃতি ও নজরুল ইসলামের গানে নিন্দুয়ানির অভিযোগ তুলে এসবের চর্চা বন্ধ করার চেষ্টা করা হয়। পূর্ব পাকিস্তানের জনগণ নিজেদের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য স্বায়ত্তশাসনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করে। অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি মানুষ অধিক মাত্রায় আকৃষ্ট হতে থাকে। এরপরে আমরা পরের টপিক হচ্ছে 6 দফা পূর্ব বাংলার মুক্তি সনদ। বঙ্গবন্ধু কর্তৃক উত্থাপিত 6 দফা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমরা ঐতিহাসিক 6 দফার প্রবক্তা জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব বাংলার জনগণের প্রতি পাকিস্তান রাষ্ট্রের চরম বৈষম্যমূলক আচরণ ও অবহেলার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গভীর ও সুস্পষ্ট রূপ লাভ করে 6 দফার স্বায়ত্ত শাসনের দাবি নামায়। 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি, আবারও বলছি 1966 সালের 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমূহের এক সম্মেলনে যোগদান করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান। সেখানে তিনি সংবাদ সম্মেলন করে পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার রক্ষার জন্য 6 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: 1, পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীনের সংসদীয় পদ্ধতির সরকার হবে। সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। 2, কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র 2টি বিষয় থাকবে: প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে। 3, সারা দেশে হয় অবাধে বিনিময়যোগ্য 2 ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই ধরনের মুদ্রা প্রচলন করা। 4, সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। 5 নম্বর দফা, অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। 6 নম্বর দফা হচ্ছে অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া হবে। 6টা দফা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের মুখস্থ করে ফেলতে হবে 6টা দফায়। এখন 6 দফার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। 6 দফা পূর্ব পাকিস্তানের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সহ সকল অধিকারের কথা তুলে ধরে। আইয়ুব সরকার একে বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি হিসাবে আখ্যায়িত করে। এ কর্মসূচি বাঙালির জাতীয় চেতনামূলে বিস্ফোরণ ঘটায়। এতে প্রত্যক্ষভাবে স্বাধীনতার কথা বলা না হলেও এ 6 দফা কর্মসূচি বাঙালিদের স্বাধীনতার মন্ত্রে গভীরভাবে উজ্জীবিত করে। এটি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। 6 দফা কর্মসূচি ঘোষণার জন্য পাকিস্তানি শাসক গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তানের 1 নম্বর করে। পাকিস্তান সরকার 6 দফা গ্রহণ না করে দমন পীড়ন শুরু করলে আন্দোলন অনিবার্য হয়ে ওঠে। এর পরের আমাদের টপিকটাই হচ্ছে ঐতিহাসিক। এই 6 দফার পরবর্তীতে 6 দফা উত্থাপনের পরবর্তী ঘটনা প্রবাহ, অর্থাৎ ঐতিহাসিক আগরতলা মামলা, রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য। এখন এই টপিক নিয়ে তোমাদের এখন আলোচনা করব আমরা। ওকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতির লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা। তার বিশ্বাস ছিল শেষ পর্যন্ত সশস্ত্র সংগ্রাম ব্যতীত বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা সম্ভব হবে না। তাই তিনি সে সময়ে গোপনে গঠিত বিপ্লবী পরিষদের সদস্যদের তাদের পরিকল্পনা বাস্তবায়নের সম্মতি দিয়েছিলেন। বিপ্লবী পরিষদের পরিকল্পনা ছিল একটি নির্দিষ্ট রাতে এবং একটি নির্দিষ্ট সময়ে বাঙালিরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের সব ক্যান্টনমেন্টে কমান্ডো স্টাইলে হামলা চালিয়ে পশ্চিম পাকিস্তানের অস্ত্র কেড়ে নিয়ে তাদের বন্দী করবে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবে। পরিকল্পনাটির ব্যাপারে একবার শেখ মুজিব ত্রিপুরার রাজধানী আগরতলায় গিয়েছিলেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হওয়ার পূর্বে তা ফাঁস হয়ে যায়। এরপর পাকিস্তান সরকার ঐতিহাসিক আগরতলা মামলা রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য দায়ের করে। শাসক গোষ্ঠী এটিকে ষড়যন্ত্র মামলা হিসেবে আখ্যায়িত করে। এ মামলায় রাজনীতিবিদ, বেসামরিক সরকারি কর্মকর্তা, সামরিক ও প্রাক্তন সামরিক কর্মকর্তা এবং অন্যান্য বেসামরিক ব্যক্তিবর্গ সহ মোট 35 জনকে আসামি করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হয় 1 নম্বর আসামি। তাদের বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির 121 ও 131 ধারায় তদানীন্তন পূর্ব পাকিস্তানকে সশস্ত্র পন্থায় স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা করার অভিযোগ আনা হয়। বিচারের উদ্দেশ্যে ঢাকা ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে 1968 সালের 19 জুন এ মামলার শুনানি শুরু হয়। মামলা
শুরু হওয়ার পর তা প্রত্যাহারের জন্য আন্দোলন শুরু হয়। ছাত্র সমাজের 11 দফার ভিত্তিতে কৃষক, শ্রমিক, ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গণ আন্দোলনে রূপ লাভ করে। 6 দফা ও 11 দফা আন্দোলনের ফলে যে গণজাগরণ সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক আগরতলা মামলা বাঙালিদের স্বাধীনতার দিকে ধাবিত করতে। এরপরে আমরা 1969 সালের গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করব। এর পরের টপিকটাই হচ্ছে আমাদের 1969 সালের গণ অভ্যুত্থান। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1969 সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন সংগঠিত হয়। ইতিহাসে এটি 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। এটি বিপ্লবাত্মক রূপ পরিগ্রহ করে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয়। আন্দোলন যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শামসুজ্জাহা শহীদ হন। প্রদেশব্যাপী ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক সকল শ্রেণীর মানুষ তখন রাস্তায় নেমে আসে। অবশেষে 1969 সালের 22 ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। অন্য নেতৃবৃন্দকেও মুক্তি দেওয়া হয়। আগরতলা মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। তদানীন্তন ডাকসুর ভিপি ছাত্রনেতা জনাব তোফায়েল আহমেদ এ প্রস্তাব উত্থাপন করেন। এরপরে আমাদের টপিক হচ্ছে 1970 সালের সাধারণ নির্বাচন পরবর্তী ঘটনা। ওকে 1969 সালের 25 মার্চ আইয়ুব খান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন। ইয়াহিয়া খান উক্ত পদে আসীন হন। তিনি 28 মার্চ এক ঘোষণায় পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি প্রদান করেন। তবে পাকিস্তানে ইতোপূর্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় এই নির্বাচন নিয়েও নানা আশঙ্কা ছিল। নির্বাচন বিষয়ে কোনো নিয়ম কানুন ছিল না। অবশেষে 1970 সালের 7 ডিসেম্বর, আবারও বলছি 1970 সালের 7 ডিসেম্বর সর্বপ্রথম এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ, ন্যাপ ওয়ালি, মুসলিম লীগ কায়ুম, মুসলিম লীগ কনভেনশন, পাকিস্তান পিপুলস পার্টি, ডেমোক্রেটিক পার্টি, জামায়াতে ইসলামী প্রভৃতি দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ নির্বাচনকে 6 দফা পক্ষে গণভোট হিসাবে অভিহিত করে। নির্বাচনে 5,64,00,000 ভোটারের মধ্যে পূর্ব পাকিস্তানে ছিল 3,22,00,000। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের 162টি আসনের মধ্যে 160টি আসন লাভ করে। সংরক্ষিত মহিলা আসন 7টি সহ আওয়ামী লীগ মোট 167টি আসন লাভ করে জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আবার পূর্ব পাকিস্তানে প্রাদেশিক পরিষদের সংরক্ষিত 10টি মহিলা আসন 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ 298টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে আওয়ামী লীগের এ বিজয় ছিল নজিরবিহীন। আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন ও 6 দফার পক্ষে গণরায় লাভ করে। নির্বাচনের গুরুত্ব, 1970 সালের নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করব এখন আমরা। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তানের সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কর্তৃত্বের বিরুদ্ধে
দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। 1970 সালে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পিছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা রাখে। পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। অর্থাৎ 1970 সালের সাধারণ নির্বাচন নিয়েও আমরা আলোচনা করলাম এবং নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। আমরা এ পর্যায়ে তোমরা জানো তাহলে এই অধ্যায়ের আমাদের মোটামুটি শেষ হয়েছে। আমরা এখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা তুলে ধরবো। গুরুত্বপূর্ণ কিছু টপিক, যে টপিকগুলো জানা খুব দরকার তোমাদের। তোমরা জানো যে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, তোমরা মনে হয় জেনেও গেছো ক্লাস টিচারের মাধ্যমে। আমি দেখলাম 9C তে একজন ক্লাস টিচার ইয়েও দিয়েছেন, হচ্ছে যে তাদের গ্রুপে দিয়ে দিয়েছেন আমাদের কলেজের যে সিদ্ধান্ত সেটা। তো সে অনুযায়ী তোমাদের 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তোমরা হয়তো জানো, তোমাদের গ্রুপেও আমি দেখেছি তোমরা এ নিয়ে আলোচনা করেছো। আর তোমাদের হবে প্রাক নির্বাচনী পরীক্ষা। এই প্রাক নির্বাচনী পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আমি যে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো তোমাদের আসার কথা রয়েছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা তুলে ধরবো তোমাদের সামনে। এখন বিশেষ করে বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন, এটা খুব গুরুত্বপূর্ণ। ভাষা আন্দোলনের পটভূমি এবং ভাষা আন্দোলনের গুরুত্ব, এটা তোমরা খুব ভালোভাবে দেখবে। আমি এর আগেও তোমাদেরকে এটা পড়ানো হয়েছে, তোমরা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবে, এই টপিকটাকে। আমার কথা আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কি আমাকে কেউ শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে, কথা বলো মাঝে মাঝে। Yes, sir. হ্যাঁ, কথা না বললে তো বুঝবো না যে তোমরা অ্যাক্টিভ আছো কিনা। জি স্যার। যাই হোক, এই চ্যাপ্টার থেকে আমরা আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়েছে, তোমাদের সাথে আর ক্লাস হবে না। তো মুগনি স্যার কয়টা চ্যাপ্টার পড়িয়েছেন তোমাদের? স্যার পরীক্ষা কি এমসিকিউ হবে? না, পরীক্ষা তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার মতোই হবে। এই বিষয়গুলো তুমি ক্লাস টিচারের কাছে আরো বিস্তারিত জেনে নিতে পারবে, ঠিক আছে? এমসিকিউ তো হবেই, তোমাদের তো 30 নম্বরে এমনি এমসিকিউ থাকে, আর 70 নম্বরে তোমাদের থাকে ক্রিয়েটিভ কোশ্চেন। তো সেটা তোমাদের ক্লাস টিচারের কাছ থেকে আরো ক্লিয়ারলি তোমরা জেনে নিতে পারবে। তোমরা প্রস্তুতি নাও। তো আমার এই চ্যাপ্টার থেকে প্রথমেই তোমাদেরকে বলি, ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য তোমরা প্রস্তুতি নেবে টপিক অনুযায়ী বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব, এটা এবং ভাষা আন্দোলনের পটভূমি, এই দুইটা কোশ্চেন আসার মতো কোশ্চেন এখান থেকে। তারপরে তোমাদেরকে বলি বাঙালি জাতীয়তাবাদের বিকাশে রাজনৈতিক দলের ভূমিকা, এটা তোমরা গুরুত্ব সহকারে পড়বে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যেটা, যুক্ত ফ্রন্ট সরকার গঠন এবং যুক্ত ফ্রন্ট 1954 সালের যে নির্বাচন, যুক্ত ফ্রন্টের অধীনে যুক্ত ফ্রন্ট একসাথে নির্বাচন করেছিল, সেই নির্বাচনে যুক্তরাষ্ট্রের যুক্ত ফ্রন্টের যে সরকার গঠন, যুক্ত ফ্রন্ট সরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ট্রিপল স্টার দিয়ে রাখবে। যুক্ত ফ্রন্ট সরকার গঠন, যুক্ত ফ্রন্ট সরকার গঠন, প্রাদেশিক নির্বাচন। তোমরা 1954 সালে যুক্ত ফ্রন্টের যে 21 দফা ছিল, 21 দফার প্রথম দফা কোনটি কি ছিল? যেমন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হবে, এটা তোমরা মানে এই প্রথম দফাটি আসে, শেষ দফাটি আসে, আর আরেকটা আসে 18তম দফা, 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করা হবে, এটা কিন্তু আসে প্রায়। তো তোমরা এই তিনটা দফা প্রত্যেকটা দফায় পড়বে, কিন্তু এই তিনটা দফা বেশি করে মনে রাখবে। সেটা হচ্ছে 1 নম্বর দফা, 21 নম্বর দফা এবং 18 নম্বর দফা। এই তিনটি দফা কিন্তু তোমরা অবশ্যই, 17 নম্বর দফাটিও এর সাথে গুরুত্বপূর্ণ, বাংলা ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ করা হবে। আর 17, 18 নম্বর, 21 নম্বর আর 1 নম্বর দফা। তো যাই হোক, এটা আলোচনা করলাম। এখন আরো গুরুত্বপূর্ণ সেটা বিষয় হচ্ছে যে বৈষম্য, পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্য সমূহ। এই
যে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, প্রতিরক্ষা বৈষম্য, শিক্ষাক্ষেত্রে বৈষম্য, সামাজিক বৈষম্য, এই বৈষম্যগুলো কয়েকটা বৈষম্য সবগুলো খুব সুন্দর করে তোমরা পড়ে ফেলবে। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, যেহেতু তোমাদের সাথে আর ক্লাস হবে না, তো তারপরে তোমাদের গ্রুপে আমার যোগাযোগ থাকবে, আরো কিছু ইম্পর্টেন্ট ইয়ে থাকে তোমাদেরকে দিয়ে দেব। আর আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে যেটা করব যে আমি 30টা মতো কোশ্চেন বাছাই করে, যেমন 9-এ দিয়ে দিয়েছি, তোমাদের গ্রুপে আমি দিয়ে দেব শর্ট কোশ্চেন, এখান থেকে নৈর্ব্যক্তিক কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো আমি লিখে তোমাদের গ্রুপে দিয়ে দেব। এটা আমি আগামী শুক্রবারে দিয়ে দেব তোমাদের গ্রুপে, ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ আমাকে? ওকে, আগামী শুক্রবারে এই চ্যাপ্টার থেকে তোমাদের নৈর্ব্যক্তিক কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি তোমাদেরকে দিয়ে দেব তোমাদের গ্রুপে। তাহলে আমি টপিক নিয়ে আলোচনা করলাম, আমি যেগুলো আলোচনা করছি এগুলো তোমাদের হচ্ছে ইয়ে কোশ্চেন নিয়ে, ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে। তাহলে ক্রিয়েটিভ কোশ্চেনের বৈষম্য সমূহ খুব ভালো করে দেখবে। আরেকটা মানে ট্রিপল স্টার তো অবশ্যই দেবে 6 দফা, 6 দফাটা খুবই গুরুত্বপূর্ণ। 6টা দফা মুখস্থ করে ফেলবে পুরোপুরি, এবং 6 দফার গুরুত্বটা, এটা ক্রিয়েটিভ কোশ্চেন আসবে ধরে নাও। বৈষম্য, 6 দফা, যুক্তফ্রন্ট সরকার এবং ভাষা আন্দোলন, 4টা টপিক। এটা একেবারেই খুবই ইম্পর্টেন্ট টপিক। এটা শুধু পরীক্ষা আসার জন্য না, আমাদের জাতীয় জীবনে এর যে গুরুত্ব ছিল, সেই গুরুত্বের কারণেই এটা জানা এত বেশি জরুরি। সেটা মানে এটা তোমাদেরকে অবশ্যই এটা জানতে হবে, খুবই বেশি জরুরি। এরপরে আগরতলা ষড়যন্ত্র মামলা, এটা দেখো, এবং 1970 সালের নির্বাচনের গুরুত্ব, 1970 সালের নির্বাচনের গুরুত্ব, আমি এগুলো নিয়ে এই বিষয়গুলো তোমরা অবশ্যই একেবারে মাথায় নিয়ে ফেলবে, মাথায় ঢুকিয়ে ফেলবে। এখন আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন করব, যেগুলো আমি পড়িয়েছি সেখান থেকে আমার প্রশ্নের উত্তরগুলো দেবে। আচ্ছা বলো তো, কত তারিখে, 1970 সালের কোন তারিখে আমাদের প্রাদেশিক ও জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? বলো, একজন বলো। বলো, আমাকে শুনতে পাচ্ছ? यस স্যার। কে বলো তো? আমি তো, হ্যাঁ 7 ডিসেম্বর। হ্যাঁ গুড, 1970 সালের 7 ডিসেম্বর। আচ্ছা, প্রচন্ড গণ অভ্যুত্থানের মুখে লৌহ মানব হিসাবে পরিচিত প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করেন কত তারিখে? একজন বলো, যে কেউ, না পারলে বলো, আমি বলে দিব। 1969 সালের 25 মার্চ, 1969 সালের 25 মার্চ। আচ্ছা, পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে বলতো? হ্যালো, পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে ছিলেন? আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, তোমরা কেউ কথা বলছো না কেন? হ্যালো, জি স্যার। হ্যাঁ, পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের প্রবর্তক কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। না 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 না, আরে ইস্কান্দার, আইয়ুব খান। আইয়ুব খান, গুড, আইয়ুব খান। আইয়ুব খান। পশ্চিম পাকিস্তান থেকে 80,000 সদস্য, তারা কি পৌরসভা, ইউনিয়ন পরিষদ সদস্য, চেয়ারম্যান, এবং পূর্ব পাকিস্তানের 40,000, মোট 80,000। এটাকে পরোক্ষ নির্বাচন বলা হয়ে থাকে। স্যার আর 1 মিনিট আছে মনে হয়। এটাকে পরোক্ষ, আর সময় নাই, 1 মিনিট আছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে হোম, স্টে সেফ। তোমাদের গ্রুপে কথা হবে তোমাদের সাথে আমার। আমি শুক্রবারে তোমাদেরকে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট এই যে কোশ্চেন গুলো জিজ্ঞাসা করলাম সেগুলো দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম স্যার।
ধন্যবাদ সবাইকে।